সকলকে ঈদের শুভেচ্ছা। আজকের বিজয় ঈদ আড্ডায় আড্ডা হবে হট সিটে দুজন লাস্যময়ী সুন্দরীর সঙ্গে। একজন হচ্ছে ফিল্ম জগতের সুপারস্টার তারা, অসম্ভব সুন্দরী, মাচ ট্যালেন্টেড এবং মাচ স্টার নায়িকা পলি, এবং আরেকজন হচ্ছে সুরের গায়িকা যিনি তার গান দ্বারা দর্শকদেরকে মুগ্ধ করেন, ফেরদৌসী নিপা। দুজনের সঙ্গে চলবে জম্পেশ আড্ডা। প্রথমে চলে যাচ্ছি পলি ম্যামের কাছে। কেমন আছেন? এই তো ভালো। আমি আগে একটু আমার ফিলিংস বলে নিই। সেটা হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে আই এম ভেরি হ্যাপি যে আমি আপনার ইন্টারভিউ করছি, কারণ আমি আপনার অনেক ডাই হার্টেড একটা ফ্যান। ও মাই গড। আচ্ছা, একেবারে ছোটবেলার ঈদ কেমন করতেন জানবো। ছোটবেলাটা আমার কেটেছে খুলনাতে। খুলনা? ইয়া। আমি খুলনা। আচ্ছা, তো আমার ছোটবেলাটা কেটেছে খুলনাতে। আমরা 5 ভাই বোন। খুলনা কোথায় দর্শকরা জানুক? একদম মেইন শহরেই, মানে প্রপার শহরের ভিতর। তো খুব মজার ঈদ, 5 ভাই বোন ছিলাম আমরা, সবাই খুব এনজয় করতাম। ও মাই গড, অনেক সুন্দর। তো আমরা 5 ভাই বোন হচ্ছে খুব ছোট ছোট, মানে পিঠাপিঠি। তো একসঙ্গে আসলে ভাই বোনদের সাথে ঈদ করার মজাটাই ছিল অন্যরকম। আচ্ছা, ছোটবেলায় কি অনেক ডান পিটে ছিলেন? খুব নাচতাম, খুব নাচতেন, ডান্স করতাম। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো শুনবো। আমরা নিপার কাছে চলে যাই। নিপা, একেবারে ছোটবেলায়, একদম ছোটবেলায়, মানে স্কুলে যখন পড়তেন, ঈদ কেমন ছিল? ঈদের এক্সাইটেশন কেমন ছিল? খুবই মজা ছিল, ডিফারেন্ট ছিল। একটা ব্যাপার না বললে নয়, যখন আমরা শপিং করতো ঈদের জামাটা কিনতো, এটা আমি এখনো ভুলি না। সেই জামাটা আমি কখনো কাউকে দেখাতাম না, যদি সবার ক্ষেত্রে। আমার ফ্রেন্ড দেখাতো, দেন তার 10 দিন পর ঘুরে ঘুরে অবশ্যই এই রোজার প্রথম দিকে কেনা হতো, দেখতাম যে কারটা কোনটা হয়েছে, তারপর আবার বায়না করতাম যে আরেকটা জামা কেন। এটাই একটু মনে পড়ে যায় এই সময়গুলো। মানে ছোটবেলায় কি অনেক ডান পিটে ছিলেন নাকি শান্ত স্বভাবের? অসম্ভব। আচ্ছা, এখন আমি অনেক ঠান্ডা হয়ে গেছে আর অনেক দুষ্ট ছিলাম। কেন ঠান্ডা হয়ে গেছে? এখনো আপনি অনেক ডান পিটে থাকতে পারেন। সালামি, ছোটবেলায় সালামি বিষয়টা কেমন ছিল? আর স্টার হওয়ার পরে যখন একেবারে ফেমাস হয়ে গেলেন বাংলাদেশে, তখন কেমন? আমি তো এখন কিডসের মা, এখনো তো আমি সালামির জন্য মানে অধীর আগ্রহে থাকি। কখন শ্বশুরের কাছ থেকে পাবো, কখন জামাইয়ের কাছ থেকে পাবো, কখন শাশুড়ির কাছ থেকে পাবো। এটা কখন মিসিং হয়? এইটা মিস নাই। ছোটবেলাটা কি ছিল? মানে এটা গেল বড়বেলাটা আগে জেনে ফেলছে দর্শক। তাহলে ছোটবেলায় মানে নানার কাছ থেকে পেতাম, তারপরে হচ্ছে দাদির কাছ থেকে। মানে কি কি করতেন? আচ্ছা, প্র্যাকটিস ছিল সালামিটা নিয়ে? আচ্ছা, সালামিটা হচ্ছে সালাম করতাম, বারবার সালাম করতাম, মানে যতক্ষণ না দিচ্ছে, এবং সেই যে টাকাগুলি আমি পেতাম মানে ওইটা খরচ করতাম না, ওইটা মানে ব্যাগের মধ্যে রাখতাম আর দেখতাম, আবার রাখতাম। আমার কত কি চিন্তা যে কত কিছু করব, এটা কিনবো, ওইটা কিনবো, এটা খাবো, ওইটা করবো, মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা, বড়বেলাতে এখন তো মানে সালামি পাওয়ার বিষয়টা থাকে একরকম, কিন্তু দিতেও তো হয়। দেয়ার বিষয়টা কি? দেয়ার বিষয় আমি একটু কিপটা, এত দিতে ইচ্ছে করে না, তারপরও দিতে হয়। নতুন টাকা ব্যাংক, হ্যাঁ দিতে হয় অনেক। নতুন টাকা মানে সালামি পেতে বেশি ভালো লাগে, দিতে ভালো লাগে না। আচ্ছা ভাই, নিপার ক্ষেত্রে বিষয়টা কি ঘটে? মানে সালামি ছোটবেলাটা কেমন ছিল, বড়বেলাটা কেমন? বড়বেলা আসলে নতুন টাকা পাবো, কখন দিবে, কে কত দিবে, দুজনের ক্ষেত্রে, দুজন সুন্দরীর ক্ষেত্রে একটা বিষয় কমন হচ্ছে যে আগে হচ্ছে ছোটবেলা জানতে চাইলে তারা বড়বেলার পাওয়ার বিষয়টা বলছে বেশি। সিরিয়াসলি, যখন ওয়েটিং থাকতাম যে কখন নামাজ পড়ে আসবে, একদম গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, আস্তে আস্তে শীতে নেমে যেতাম, ওটা ওয়েটিং করতাম যে বাসা উঠবে আব্বু, আগে যে সালাম করে দিত, এবং কি নতুন টাকা দিত, একটু কম হলে বলতাম না আরেকটু বাড়াই দাও, এরকম হতো। ওই যে আপনার বলতে সালামি দেওয়ার পর বলতে হতো আরেকটু বাড়াই দাও, আরেকটু বাড়াই, এটা কি এটা কোনো টাকা সালামি না, কিন্তু অত এমন না, কিন্তু একটু নতুন টাকাটা পাবো, তা বলতাম আব্বু একটু বাড়াই। আমি এখনো সালামির জন্য অধীর আগ্রহী, কখন আমি সালামি পাবো। গাইতে কেমন লাগে? এবং দর্শক যখন তালি দেয়, তালি বলতে গানটা শুনে যখন দর্শকরা খুব বেশি রকমের আবেগ আপ্লুত হয়, আপনার নিজেরও ভালো লাগে, ভালো লাগার জায়গাটা কেমন? আসলে গান হয় আমাদের ভিতরে দুই রকম। একটা হয় স্টুডিওতে যে আমরা ভয়েস দিয়ে থাকি অল টাইম, যখন দর্শকের কাছে ওটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়, ওইটা হয় অন্যরকম ভাবে, একদম শুদ্ধভাবে উচ্চারণ করে, খুব কষ্ট হয় ওটা, স্বাভাবিক, আপনারা বুঝেন। হ্যাঁ, সেটা শুধু আমার মধ্যেই থাকে। আর যখন ওখান থেকে বের হয়ে আমি যখন হাজার হাজার মানুষের সামনে চলে যাই, আমরা দর্শক শ্রোতারা ভালোবেসে যখন ওদের আগে বসে থাকে আমার একটা গান শোনার জন্য,
তখন ওই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। দর্শকের সরাসরি অসম্ভব রিঅ্যাকশনটা পাওয়া যায়। অসম্ভব খুব মজা করে আমি গান করি। আমি আমার সামনে কি থাকলো না আমি কখনোই এটা চেঞ্জ করি না, আমি একদম মিশে যাই, একদম দর্শকের আনন্দের একদম জায়গাটা মিশে চলে যাই। যাওয়া আমি যায়। ডিফারেন্ট একটা মেয়ে হয়ে যাই বাহ। যে আমি কি নিজেও জানি না, বাট আমি সিরিয়াসলি আমি ডিফারেন্ট, একবার ডিফারেন্ট জায়গায় চলে একদম যাওয়া যায়। এটা কিন্তু রিয়েল ভালো লাগে। আপনার কাছে জানতে চাই, ঠিক ওই মুহূর্তটা আমি জানতে চাই, যে মুহূর্তে পর্দায় প্রথম নাম দেখলেন নায়িকা পলি এবং আপনি স্ক্রিনে আসলেন, কেমন লাগছিল ঠিক ওই মুহূর্ত? মানে যেই 60 ফুটের পর্দায় বিগ স্ক্রিনে রূপালী পর্দার লাস্যময়ী সুন্দরী আসলেন, কেমন লাগছিল? আমি একটু নিজেকে চিমটি কাটছিলাম যে আসলে কি আমি ওইটা, আসলে কি হচ্ছেটা কি এটা। আচ্ছা, ওই যে মানে নিজেকেও নিজে না, বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা, নিপার কাছে জানবো, প্রথম যেদিন গান গাইলেন মানে জি। অফিশিয়ালি যে গানটা আপনার পাবলিকের সামনে আসলো, হ্যাঁ। সেই অনুভূতিটা কেমন ছিল? অসম্ভব ভয়ঙ্কর। টিউশন বসে আছে, নিপাকে অনেক আস্তে কথা বলছে, তাই না? একটু জোরে কথা বললে হয়। একটু জোরে কথা বলবো? এই যে বললাম না ছোটবেলায় এত জোরে জোরে কথা বলতাম যে এই এখন চুপ থাক, চুপ থাক। ভয়েস ডাউন হয়ে গেছে। তবে না, আমি আজকে একটু সিক। আমি বলেছিলাম যে ভাই আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, অনেকে সিক হয়ে গেছে। ইমরানও বললো যে আমার কি চিকেন পড়া কি, আমি শুনলাম ইমরানের কাছে, হোয়াট এভার। তাও এসেছি, চেষ্টা করছি, ভালো লাগছে খুব। আপু এত সুন্দর, আপু বসে আছে এত সুন্দর সুন্দর। আল্লাহ, তুমি কি কম সুন্দর? না, আমি আগে গানের বিষয়টা জানি। আচ্ছা ঠিক আছে, আড্ডার মতো আড্ডা দিতে পারলে বেশি মজা হয়, আমার কাছে ভালো লাগে। সো যখন অধীর বসে আছি, কখন আমাকে দেখাবে, সব টেস্টতে দেখছি, ভালো লাগছে, নিজেকে দেখবো। যখন দেখছিলাম তখন ওই মুহূর্তে না আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, যে মানে ওই মুহূর্তটা আবেগী হয়ে যাওয়ার বিষয়টা ফিল ছিল যে এত কষ্ট করে নিজেকে দেখছি, তার এত স্টারদের মাঝখানে, মানে খুবই ভালো লাগছিল। আচ্ছা দর্শক, আমরা এই সুন্দরীদের সঙ্গে আরো আড্ডায় মাতবো ঠিক একটা বিরতির পরে। ফিরছে একটা বিরতির পরে আমাদের বিজয় ঈদ আড্ডা অনুষ্ঠানে। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আড্ডা দিচ্ছি দুজন মানে অতিথির সঙ্গে, যারা আমার হট সিটে বসে আছেন এবং এই পুরো স্টুডিওকে আলোকিত করেছেন তাদের সৌন্দর্যে। ম্যাডাম, ওই যে বলছিলাম যে অল্প সময়ে এতগুলো মুভিতে এবং কাজ করেছেন, ওই সময়কার যারা নতুন ছিলেন, যারা স্টার ছিলেন, এবং আপনি আপনার জীবনের সফল স্টার, অনুভূতিটা কেমন? মানে যখন শুরু করলেন, একটা পর্যায়ে নতুন শিল্পী ছিলেন, কাজ করতে করতে আপনিও অভিজ্ঞ হয়ে গেলেন, আপনি নিজে স্টারে পরিণত হলেন, আপনার হাত ধরে অনেকে এসছে, টোটাল বিষয়টা আপনার কাছে কেমন লাগে? মানে আপনার মাধ্যমে বাংলাদেশি ফিল্ম সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট হয়েছে, বিষয়টা কেমন? অবশ্যই এটা একটা আনন্দের বিষয়টা, তো অবশ্যই আনন্দের। এবং আমি খুব অল্প সময়ের জন্য এসেছি এবং চলেও গেছি। আসলে আমি ঠিক আমার পরিবারটাকে, ফ্যামিলিটাকে আমি অনেক প্রাধান্য দিয়েছি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, ওর জন্য আমার চলে যাওয়া, বাট এখনো মিস করি। আর ওই সময়ে বলতে গেলে যে স্টার ছিলাম, অনেক মুভি করেছি, আর এটা মনে হয় আমি আমার নিজের যোগ্যতার জন্যই করেছি, কারণ আমি অনেক ওয়ার্ক করতাম। আমি এমন কোনো ঘর না, এমন কোনো ঘর এখন আমি বলতে পারবো না যে ঘরে আমি কাজ করিনি, এমন কোনো ডিরেক্টর নাই যার নাম আমি বলতে পারবো না যে আমি তার আন্ডারে কাজ করিনি, কাজ করিনি। তো আমি অনেক মুভি করেছি, অনেক। তো একটা সময় এত বেশি মুভি করা হয়ে গেছিল 4-5 ইয়ার্সে, অবশ্যই অনুভূতিটা অনেক বড়, যে এত মুভি করছি, এত ছবি, এত কিছু। তো আসলে হয় কি যে আমার কাছে মনে হয় যে বেশি করে ফেলছি, তো এইজন্য তাড়াতাড়ি চলে গেছি। আসলে এটা সম্পূর্ণ আমার নিজের দোষ, আমি নিজের ইচ্ছাতেই চলে গেছি। আপনি দর্শকের হৃদয়ে এখনো আছেন, চিরকাল থাকবেন, এটা আমি সবাই চিনে, হলফ করে বলতে পারি। হ্যাঁ, এখনো যেমন বেরোলে সবাই চিনে, কেন চিনবে না ওমা? মানে আমি অনেক বোরখা টোরখা মাথায় কাপড় টাপড় দিয়ে যাই, তারপরেও চিনে ফেলে মানুষ। বাহ, মানে তো অভিনেতা। এবং অনেকে বলে আপনি কেন অভিনয় আপনি এখনো কেন করছেন না? আপনি করছেন না, কদিন আগে আমিও বলছিলাম। হ্যাঁ আপু, আমরা যাচ্ছি আপনাকে আবার। আচ্ছা চলে আসুন। আচ্ছা, নিপার কাছে শুনবো। নিপা, গানের জগতের কম্পিটিশনের জায়গাটা কেমন? আসলে যার যার গুণের দিক থেকে, দক্ষতার দিক থেকে যদি সে তাকে প্রেজেন্ট করতে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে সবাই তাকে অ্যাকসেপ্ট করবে। আর এভাবেই নিজেকে প্রেজেন্ট করা আমার মনে হয়। মানে এখন কম্পিটিশনটা কেমন আসলে? যেহেতু আমি গায়ক না, আমি অভিনেতা, সুতরাং আমি অভিনয়টা জানি, কিন্তু একজন গায়িকা হতে গেলে কম্পিটিশনটা কেমন লেভেলের? এবং এখন তো আসলে শুধুমাত্র গায়িকাও হতে হচ্ছে না, গায়িকাকে কিন্তু খুব সুন্দরীও হতে হয়, যাতে প্রেজেন্টেবল হতে হয়। এই কম্পিটিশনগুলো চলে আসছে যে শুধুমাত্র গলা
একটাই ফ্যাক্ট না, অনেক কিছুই থাকে। সো সবকিছু মিলে কম্পিটিশনটা কেমন? একটু ডিফিকাল্ট অবভিয়াসলি, তবে সবকিছু ক্ষেত্রে যদি আপনি যেখানে যে কাজটা করেন না কেন একটু যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, আপনি যেখানেই থাকেন, তাহলে আমার মনে হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আপনি মানুষই হয়ে যাবেন। সো আমার মনে হচ্ছে সেটা ডিফিকাল্ট হবে না, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। একটু ডিফারেন্ট আছে, নিজেকে খুব ডেডিকেটেডলি প্রেজেন্ট করলে সেই জায়গাগুলো অটোমেটিকই তৈরি হয়ে যায়। বাহ, আবার আমরা আপনার কাছে আসবো। শুরুর জায়গাটা কেমন ছিল, মানে কিভাবে প্রথম অনুভূত হলো যে আমি নায়িকা হব? এটা ফার্স্ট কবে রিয়ালাইজ করলেন, কিংবা কিভাবে সুযোগটা এলো, কিভাবে করলেন? আমরা টোটালটাই জানতে চাই, অল্প কথা বললে হবে না। আমি অ্যাকচুয়ালি কেয়ামত থেকে কেয়ামত, তখন আমি অনেক ছোট, ওই যে মৌসুমী আপু আর সালমান শাহর ওই ছবি দেখে আমার মনে হলো যে না, আমি অভিনয় করব, আমাকে দিয়ে হবে। কিন্তু তার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি নাম বলবো, হ্যাঁ চোখ অনেক সুন্দর, হ্যাঁ ভাইয়া আপনি ভুল করেছেন, হাসি আরো বেশি সুন্দর আপু। তো আসলে ছোটবেলা থেকে ওই যে মৌসুমী আপু, শাবনূর মেনলি, তারা তো তখন স্টার ছিল, তাদের অভিনয় দেখতাম, তাদের ডান্স দেখতাম, আমি হলে যেও অনেক ছবি দেখতাম, এবং তখন থেকে ছোট্ট ছোট্ট স্বপ্ন ছিল যে একদিন অভিনয় করব চলচ্চিত্রে। হ্যাঁ, এর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে, ডান্স শিখতে হয়েছে, অভিনয় শিখতে হয়েছে। আমি এই প্রসঙ্গে আসতাম। আচ্ছা, আপনি যেহেতু বলছেন, আমি আরেকটু অ্যাড করে দিই আমার প্রশ্নটা। সেটা হচ্ছে গিয়ে, যখন সিদ্ধান্ত নিলেন যে সিনেমাতে কাজ করবেন, তখন ডান্স প্র্যাকটিস কিংবা অভিনয় প্র্যাকটিস, স্কুলিংটা কি কি ছিল একটু জানাবেন দর্শকদের। আমি বাসাতেই ডান্স হচ্ছে আপনার টিচার ছিল ফাইট ফিল্মেরই, তো ফাইটটাও ওরকম মানে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছিলেন। এই জন্য আমাকে হেল্পও করেছে মোহাম্মদ হোসেন, উনি আমাকে ফিল্মে এনেছে এবং টোটালি আমাকে শিখিয়ে টিচার মেনটেন করে তারপরে আমি আসছি। আর হচ্ছে যে অভিনয় যেটা কেন মনের মধ্যে এই স্বপ্নটা আসলো, এটা অ্যাকচুয়ালি আমার মারও অনেক ইচ্ছা ছিল, আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল। আমার আম্মু শাবানা এবং ববিতা ম্যাডামকে খুব পছন্দ করতো আমার আম্মু। তো আমার আম্মু নাকি, যখন আমি পেটে ছিলাম আমার আম্মুর, তখন আমার আম্মু ওই পেটে যখন সন্তান আমি আসব পৃথিবীতে, তখন নাকি সে স্বপ্ন দেখতো যে একদিন যদি আমার মেয়ে হবে, মেয়ে কিংবা ছেলে, যদি মেয়ে হয়, যেহেতু প্রথম আমার আগে ভাইয়া ছিল, তো স্বাভাবিকই সে মেয়ে চাচ্ছিল। তো সে নাকি ওই পেটে নিয়ে ওই শাবানাকে খুব মনে করতো যে এরকম আমার একটা মেয়ে যদি শাবানা ম্যাডামের মতো। এটা কিন্তু একটা ডিফারেন্ট স্টোরি, আমি হ্যাঁ, মানে যখন আমি হ্যাঁ সে চিন্তা করতো। তো হ্যাঁ, তো যখন আমি আর কি অভিনয় করতাম, হিরোইন হয়েছে, তখন আমার মা এই ব্যাপারটা আমাকে বলে যে জানো, তোমাকে পেটে নিয়ে আমি এরকম, একটা মায়ের আশীর্বাদই ছিল আপনার হিরোইন হওয়ার পিছনে। তার সেই সাথে হচ্ছে প্রোডিউসারদেরও অনেকটা আশীর্বাদ আমাকে, সবথেকে বড় কথা আপনার যোগ্যতা ছিল, সেজন্য আশীর্বাদটা এসেছে। আর এর জন্য আমি থ্যাঙ্কস মোহাম্মদ হোসেনকে, উনি আমার সেই সময় সুপারস্টার ছিল মান্না। এটাই হচ্ছে সুশিক্ষা, যে আজকের দিনে আপনি তাকে ধন্যবাদ দিচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এবং তার বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। ওয়ান্ডারফুল। আমি নিপার কাছে চলে আছি। নিপা, গায়িকা হবেন কিংবা এই যে গান শুরু করলেন, গান তো একটা দীর্ঘ রেওয়াজ চর্চার বিষয়, শুরুটার জায়গাটা কি ছিল, কিংবা ফ্যামিলি সাপোর্টটা আসলে এখন কেমন? আপু যখন বলছিলেন আম্মুর কথা, মানে তখন আমার তো আন্টি, সো সেক্ষেত্রে আমি আপনার আম্মু আমার আন্টি, কিন্তু আমি আপুর আম্মুকে আন্টি বলছি। আড্ডা তো মজা করার কথা বলতে বেশি ভালো লাগে, আমি আগেই বলেছি আপনাকে। সো আন্টির কথা শুনে আমি একটু আমার আম্মুর সাথে মিলে গিয়েছিল। আচ্ছা, বাহ। আম্মু গান করতেন, উনি হাউসওয়াইফ, নিজেই গান করতেন, কিন্তু সেই কিছু প্রতিভা, ছোট ছোট প্রতিভা আমাদের ভিতরে কিছু ছড়িয়ে গিয়েছিল। তো আমি এখন এই পর্যায়ে কি করতে পারছি না পারছি জানি না, তবে আমার যতটুকু আছে সম্পূর্ণই হচ্ছে তোমার মায়ের। আপনার মায়ের মানে ফ্যামিলি সাপোর্টটা এখনো পর্যন্ত বর্তমান। কিন্তু আমি জানবো যে কত বছর বয়স থেকে রেওয়াজ শুরু করলেন, কিংবা সেই সময়টা? ছোটবেলা থেকে। ছোটবেলা মানে রেওয়াজ শুরু করলেন, কিংবা আপনার উস্তাদজি কে ছিলেন, কিংবা কে আছেন? প্রথম ছিল চপল স্যার ছিলেন আমার, আচ্ছা, পরিচিত। তারপর সঞ্জীব দেবের কাছে আমি করেছি, হিন্দু লোক কোর্স করেছি, শিল্পকলা একাডেমিতে করেছি। আসলে শেখা তো শেষ নেই, এখনো শিখছেন। বাহ, আরো শিখবেন এবং আমাদেরকে আরো সুন্দর সুন্দর গান দিবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। আমি ম্যামের কাছে চলে যাই। ম্যাডাম, কবে আবার ফিরবেন?
অ্যাকচুয়ালি এটা আমার কথা না, এটা দর্শকের কথা। ওভাবে ইচ্ছা নাই, মানে কজ এখন অনেক সুন্দরী সুন্দরী অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এসেছে, আমি চাই ওরা খুব ভালো করুক, ভালো ভালো মুভি করুক। এখন তো অনেক মুভি জগৎটাই চেঞ্জ হয়ে গেছে, তো ওভাবে ইচ্ছা নাই অ্যাকচুয়ালি ফিরার। মানে তারপরও কোথাও কি কোনো ইচ্ছা নাই? না মানে এই যে আসছি টক শো, না শুধু টক শোতে আমরা আপনাকে সিনেমার পর্দাতেও দেখতে চাই। এবং মানে এই সঙ্গে আরেকটি বিষয় আপনি আমাদেরকে বলেন, লাইক একজন সাধারণ ঘরের মেয়ে থেকে কিংবা স্টুডেন্টকে হিরোইন হতে গেলে কি কি বিষয় লাগবে নতুনদের উদ্দেশ্যে? কনফিডেন্স, ধৈর্য, কাজ করার ক্ষমতা, তারপরে হচ্ছে নিজের প্রতি প্রচন্ড আত্মবিশ্বাস, তারপরে হচ্ছে ড্রেস সেন্স, অভিনয়, এভরিথিং। একটা হিরোইন হওয়া একটা চারটিখানি কথা না, তাকে অনেক কিছু শিখে অনেক নলেজ নিয়ে তারপরেই তাকে হিরোইন হতে হবে। আর যদি সে হয় ধরেন ইন্ডাস্ট্রি তাকে লিড দিয়ে চলতে হয়, তাহলে তাকে অনেক পারদর্শী হতে হবে। তাকে একটা প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে একটা প্রোডিউসারকে ম্যানেজ করতে হবে, হ্যাঁ সেন্স থাকতে হবে। এবং আর সর্বোপরি আমি মনে করি যে এই যে ফেসটাও অনেক সুন্দরিতাকে হতেই হবে, সুন্দরী না হলে হবে না, চারপাশের নলেজটাও তাকে খুব বেশি রকমের জানতে হবে। যে আজকে দেখেন শাবানা ম্যাডাম কিংবা মৌসুমী ম্যাডাম কিংবা শাবনূর ম্যাডাম, তারা কিন্তু আজকে নরমালি তাদের ভিতর তো কোয়ালিটি ছিল। একটা শাবানা ম্যাডাম কিংবা একটা মৌসুমী ম্যাডাম কিংবা একটা শাবনূর ম্যাডাম এখন দেখেন তো তৈরি হয় না। হ্যাঁ, যেমন আজকের পর্যায়ে নুসরাত ফারিয়া কিংবা মাহি, অবশ্যই তাদের ভিতর কোয়ালিটি আছে। আচ্ছা, তার জন্য কিন্তু তারা অভিনয় করে যাচ্ছে বেশ অনেক বছর ধরে। হ্যাঁ, তো আমি মনে করি যে একটা হিরোইনের মধ্যে কোয়ালিটি থাকলে সে অবশ্যই তার লক্ষ্যে, হ্যাঁ সেন্স থাকলেও সে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। বাহ, থ্যাংক ইউ। আমরা নিপার কাছে চলে যাই। নিপা, গায়িকা হতে গেলে কিংবা একজন স্টুডেন্ট থেকে গায়িকা হতে গেলে কি কি বিষয় খুব বেশি জরুরি, মানে তোমার ক্ষেত্রে তোমার কি কি লেগেছে? এটা আমরা জানবো একটা বিরতির পরে। ঠিক একটা বিরতি নিচ্ছি দর্শক, বিরতির পর ফিরে এসে আমরা নিপার কাছে জানবো যে গায়িকা হতে গেলে আসলে কি কি বিষয়ের উপর খুব বেশি জোর দিতে হবে। নিচে একটি বিরতি। দর্শক ফিরে এলাম বিরতির পরে বিজয় ঈদ আড্ডাতে। বিরতির আগে প্রশ্ন ছিল নিপার কাছে যে গায়িকা হতে গেলে আসলে কি কি বিষয়ের উপর জোর দিতে হবে? গায়িকা হতে হলে প্রথমত তো তার একটা সুন্দর কণ্ঠ চাই, সেই সুন্দর কণ্ঠটাকে যত্ন করে প্রেজেন্ট করতে হবে, সেজন্য রেওয়াজটা খুব বেশি প্রয়োজন। অনেকে যে বলে রেওয়াজ দরকার নেই, এটা ভুল ধারণা। গান শুনে শুনে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ সেটাও এখন দরকার আছে। আমাদের অনেক বড় বড় গুণী শিল্পীরা, ম্যামরা বলে গিয়েছেন যে গানের সাথে গান গাও, সেটাও এক ধরনের প্র্যাকটিস। তবে যে কোনো ক্ষেত্রে আপনাকে চর্চা করতে হবে। আমার কাছে মনে হয় গড গিফটেড, মানে গলাটা তো গড গিফটেড। আমার তো কত ইচ্ছা, আমি তো কোনোদিন গান গাইতে পারলাম না। কিন্তু অনুষ্ঠান শেষে কিন্তু আপনার গান গাইতে হবে। না তারপরে এটা আচ্ছা আমি প্রথমে বলি সুন্দর একটি কণ্ঠ হতে হবে। সুন্দর একটি কণ্ঠ মানে তো প্রেজেন্টেশনটা আল্লাহর প্রদত্ত। আমি এটাই আগে বলে দিয়েছি, সেটাকে আরো সেটাকে রেওয়াজ করে একটা পর্যায়ে নিতে হবে, তা না হলে আপনার প্রেজেন্টেশনটা আসবে না। আজকের দিনে শুধুমাত্র গায়িকা হলেই হয় না, গায়িকা কিন্তু যেহেতু এখনকার একটা মানে শো অফের যুগ, তো সেই ক্ষেত্রে গায়িকাকে কিন্তু অনেক বেশি প্রেজেন্টেবলও হতে হয়। শুধুমাত্র আগে যে কনসেপ্টটা ছিল যে নায়িকাকেই অভিনয় করতে হয় তা না, গায়িকাকেও কিন্তু আমরা দেখতে হয়। এই বিষয়টা কিভাবে উপলব্ধি করেন? এখন আসলে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, দেখাটাও মানুষ দেখতে বেশি ভালো লাগে যে একটা মিউজিক ভিডিও প্রেজেন্ট হচ্ছে, তার ভিতরে একটু সুন্দর কিছু দেখতে ভালো লাগে। তো সেক্ষেত্রে সবাই চাইছে যে শুধু যে নায়িকা হলে কি নিজেকে যে ওভাবে প্রেজেন্ট করতে হবে তা না, তবে গায়িকার ক্ষেত্রে এখন গায়িকা অনেক ক্ষেত্রে নায়িকা। হ্যাঁ, তবে গায়িকা নায়িকা তাদের কষ্টটা বেশি তো। হ্যাঁ, তাদের কষ্ট অভিনয়ও করতে হচ্ছে আবার গানও গাইতে। না অবশ্যই, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে বিষয়টা টোটালি আলাদা। যেহেতু অভিনয়ের মানুষ, আমি কি অভিনয়ের দিকে চলে যাব? আমি অভিনয় যাই না, টুকটাক অভিনয় করেছি। কিন্তু গায়িকাদেরকে এখন মানে সুন্দরী কম্পিটিশনে আসতে হয়, তাদেরকেও প্রেজেন্ট হতে হয়, সেটা গায়ক হোক কিংবা গায়িকা হোক। আমার মিউজিক ভিডিওতে আমি কাজ করেছি, আমি নিজে সেটাই, মানে আগে শুধুমাত্র যে কণ্ঠের বিষয়টা ছিল, অডিও অ্যালবাম ছিল, কিন্তু এখন তো ভিজুয়াল হয়ে গেছে, সেটাকে দেখতেও হয়, সেক্ষেত্রে একটা কম্পিটিশন থাকেই। অবভিয়াসলি। আচ্ছা, ম্যামের কাছে চলে যাই।
আবার একটু ঈদের প্রসঙ্গে ফিরে যাই, আচ্ছা। মানে নায়িকা জীবনটা গেল, এবার সংসার জীবন নিয়ে, সংসার জীবনকে কেমন এনজয় করছেন? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, বা আপনার বলার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে আপনি কতটা বেশি মজা সুন্দর পাচ্ছি। করে এনজয় করছেন। আচ্ছা, তো এইসব মানে এই বিষয়টা কেমন ছিল, মানে একটা নর্মাল মেয়ে থেকে নায়িকা হলেন, নায়িকা থেকে আবার গৃহিণী, টোটাল জার্নিতে নর্মালি কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিষয়গুলো খুব কমন থাকে, কিন্তু একজন নায়িকা হবেন, যে যদিও আপনার ফ্যামিলি সাপোর্ট ছিল, তারপরও কিন্তু চারপাশের অনেক কথা থাকে, কন্ট্রোভার্সি থাকে, একটা সাংবাদিকদের প্রেশার থাকে, মিডিয়া প্রেশার যেটাকে আমরা বলি, আমরা কম বেশি সবাই উপলব্ধি করি। বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতেন, ম্যানেজ করতেন? মানে বাসার সাপোর্ট তো আপনার ছিল, বাসাতে তারপরও কিন্তু লোকে কথা বলে, তারপরে হচ্ছে মিডিয়ার জার্নালিস্ট, এটা সেটা সমালোচনা আলোচনা, বিষয়গুলোকে কিভাবে দেখেন? আমি একটা কথা বলবো, যেমন আজকে সাকিব খানকে নিয়ে কম সমালোচনা হচ্ছে না, আমি যখন সবসময় স্টার ছিলাম আমাকে নিয়ে অনেক সমালোচনা, যে আলোচনায় থাকবে তাকে নিয়ে সমালোচনা, আলোচনা এটা নিয়ে, এটা ডোন্ট কেয়ার, এটা আমার ফ্যামিলি কোনো এটা ডোন্ট কেয়ার করে, এগুলি আমার ইয়ে না, একটা সাপোর্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ডের তরফ থেকেও একটা সাপোর্ট ছিল। তো হাজবেন্ড তো তখন ছিল না? হ্যাঁ ছিল, তখন ছিল, তখনই ছিল, হ্যাঁ আমার হাজবেন্ড ছিল তখন। আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমার যখন কিডস হয়ে যায় তখন তো আমি আগেই বলেছি যে আমি একদম সংসারে ডুবে গেলাম, এবং আমি সংসার জীবনটাও অনেক এনজয় করছি। এগুলো নিয়ে কখনো চলার পথে এগুলো নিয়ে কখনো ঝামেলা হয়নি? না 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 না, এটা তো অভিনয়, মানে এই বিষয়গুলোকে আপনি আমার সুন্দর করে ম্যানেজ করে গেছেন। ফিল্মের ক্যারিয়ার কিংবা ফিল্মে অভিনয় করা কোনো কিছুই আমার পরিবারে এফেক্ট হয়নি। নরমালি অনেকের ক্ষেত্রে যেটা হয়, যেমন আমার ক্ষেত্রে আমি বলি যে অনেক ক্ষেত্রে প্রেসারটাকে নেওয়া যায় না, অনেক ক্ষেত্রে প্রেসারটাকে কিন্তু আমি মাঝে মাঝে 10টা নেগেটিভ নিউজ শুনলে মনে করেন আমার চারপাশেও তো কথা বলে, আমি নিতে পারি না, আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এই জন্য আমি জিজ্ঞাসা করি যে আসলে কে কিভাবে ম্যানেজ করে। না আমি না নেগেটিভ সাইডটা আমি ফার্স্টে কনফিডেন্টলি বিষয়টাকে ম্যানেজ করে গেছি, আমি গাই লাগাই না, রাইট, মানে অ্যাভয়েড করেছি সে প্রথম থেকে। মানে দর্শক এটা এই বিষয়টা ক্লিয়ার যে একজন মানুষকে এগিয়ে যেতে গেলে, তাকে স্টার হতে হলে, তাকে প্রতিষ্ঠিত হতে হলে পাঁচের কথাকে গায়ে লাগানো যাবে না। কাজকে ভালোবেসেছি, আমি সামনে আগিয়েছি, কাজ কাজ কাজ, আর ডানে কি বামে কি পিছনে কি এগুলি আমি কখনো তোয়াক্কা করিনি। তোয়াক্কা করেনি। নো নো নো। নিপা, বর্তমান ব্যস্ততা কি কি নিয়ে, সামনে কি কি পাবে দর্শক? পয়লা বৈশাখে একটা আমার অ্যালবাম এসেছে, মানে আপকামিং পয়লা বৈশাখ, মানে গত পয়লা বৈশাখে। হ্যাঁ হ্যাঁ, বাহ। কাজী শুভ ভাই আমার সাথে ডুয়েট করেছে। এগেনটি এবার ঈদে রিলিজ হচ্ছে সিটি প্লাস থেকে, তুমি কেন বুঝো না। আচ্ছা, আমি তো অনেক কিছু বুঝি, আমি বুঝি না, অনেকে অনেক কিছু বুঝে না, যেরকম ভালোবাসতে গেলে যেরকম বিএফ বুঝে না গার্লফ্রেন্ডকে, যেরকম জিএফও বুঝে না, এই জন্য বলছি তুমি কেন বুঝো না, সেটাই বলেছি, সবাইকে মিলে বলেছি। আর এখন এফ সুমন ভাইয়ের সাথে আমার একটা ডুয়েট গান চলছে, আর জিতু ভাই আমার একটা সলো গান করেছে, এটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে নেক্সট কিছু কাজে, টুকটাক কাজ করছি। খুব কুইকলি দর্শকদের উদ্দেশ্যে, যারা এতদিন পর এই লাস্যময়ী সুন্দরীকে পর্দায় দেখলেন, মানে টিভি স্ক্রিনে দেখলেন, দর্শকদের উদ্দেশ্যে। আমার যারা দর্শক আমার মুভি দেখেছে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আপনারা, আমার একটাই অনুরোধ, আপনারা বাংলা ফিল্মকে ভালোবাসেন, ছবি দেখেন, এখন নতুন নতুন অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আসছে, তাদের ছবি দেখেন, তাদের ছবি যদি আপনারা দেখেন, হ্যাঁ শারিয়ার ছবি দেখেন, হ্যাঁ যদি তাদের ছবি আপনারা প্রপারলি গ্রহণ করেন, দেখেন, তাহলে ওরা আরো বেশি বেশি মুভি করতে পারবে, বাংলাদেশে আরো বেশি বেশি মুভি হবে। তো যখন বেশি বেশি মুভি হবে তখন আমরা আপনাকে আবারও দেখতে পারবো। না না না, আমি তোমার সাথে না, আমি তো এখন অলরেডি প্রপোজ করেই রাখলাম আমার মুভির জন্য, ঠিক আছে, এখন শুধু অ্যাকসেপ্ট করলেই হয়। দর্শক, আড্ডা দিচ্ছিলাম দুই লাস্যময়ী সুন্দরীর সঙ্গে, কথা হচ্ছিল বিজয় ঈদ আড্ডায়। আমরা গান শুনতে শুনতে আমাদের প্রোগ্রাম শেষ করব, গানটা শুনবো নিপার গলাতে, এবং নিপার সঙ্গে সঙ্গে আমরাও গানটা ধরবো। বিদায় নিচ্ছি আজকের বিজয় ঈদ আড্ডা অনুষ্ঠানে, দুজনকেই ধন্যবাদ, এবং দুজনকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ। গান শুরু। আমি কিন্তু আগে বলেছিলাম আজকে আমি গান গাইবো না, কারণটা আমার গলা ঠান্ডা ঠান্ডা লেগে একদম বসে গিয়েছে, তো আমি অবশ্যই গাইতে হবে। আমি আমার যেহেতু তুমি সিঙ্গার যাই গাইতে হবে, তবে আমি এখন ফোক গাইবো, যে তোর গলা বসে গেছে, আমাদের সিঙ্গারের কিছু নিয়ম কানুন আছে, যেটাই হোক। আচ্ছা
হোয়াটএভার আমাদের এই দাঁড়টাতে আমরা এখানে অনেক এনজয় করেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আমাদের একটা হ্যান্ডসাম হিরো সেই হিরো। আমি আগে বলি তাকে রিফিউজ করেছি যে আমার পছন্দ হয় না, আসলে ওর অনেক পছন্দ। আমি না এরকম হাজার তার প্রতি ফেরত দেওয়া না। খুব ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ। আপুর সাথে আড্ডা দিয়ে ভালো লেগেছে। আমি স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিজয় ঈদ আড্ডাকে, সকল যারা ক্যামেরার পিছনে আছেন সবাইকে ঈদ মুবারক। আর এই তো আমরা একটা ফোক গান গাচ্ছি, মাটির গান গেতে গেতে আমরা যাচ্ছি। আশা করছি গান সবার জানা থাকবে, কি জ্বালা দিয়ে গেলে মোড়ে। ওকে, চেষ্টা করছি সবাই আসেন। কি জ্বালা দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। কি দুঃখ দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। না দেখিলে পরাণ পড়ে, জ্বালা দিয়ে গেলা